হইলো লেখা? জি স্যার লেখা। জি স্যার। আচ্ছা। আচ্ছা, এখন আমরা দেখি বীজকেন্দ্রিক রাশি নির্ণয়টা দেখি। ধরো এটা একটা প্যাটার্ন দেওয়া আছে। এটা ধরলাম একটা প্যাটার্ন দেওয়া আছে। এখন আমার প্রথম কাজ হবে পার্থক্য নির্ণয় করা। দেখো তো এটা কমলো নাকি বাড়লো? কমলো। কমলো। কমলে হবে মাইনাসের, তাহলে মাইনাসের দুই, দুই দুই করে কমছে দেখো। তো প্রতি ক্ষেত্রে পার্থক্য মাইনাসের দুই। এখন আমরা লিখবো প্রথম পদ সমান হচ্ছে 5। এখন 5 এর ভাঙবো। ভাঙবো কি দিয়ে? আমি এই যে পার্থক্যটা যেটা, এটা টান দিয়ে এখানে লিখবো। লিখলাম মাইনাসের দুই। প্রথম প্রথম মানে হচ্ছে এক, এই জন্য এখানে দিব গুণ এক। এখন এইখানে আর এইখানে এদের দুইজনের ক্যালকুলেটর উঠাইবা, দেখবা কত আছে 5। আর হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে এটা ক্যালকুলেটর উঠাইবা, মিলাইবা, মিলাই দেখবা যে এটারে কিভাবে 5 বানানো যায়। এটার যদি আমরা মনে মনে চিন্তা করি, এটার মানটা কত আসতেছে, মাইনাসের দুই আর এক গুণ করলে মাইনাসের দুই গুণ এক সমান সমান হচ্ছে মাইনাসের দুই। এটার সাথে এমন একটা সংখ্যা লিখতে হবে যেন এটা যোগ বিয়োগ করে 5 হয়। তাহলে এখানে আমি কত লিখলে রেজাল্টটা 5 হয়, এটা আমরা একটু খুঁজে বের করে দেখি। এটার সাথে যদি আমরা এখানে যোগের 7 দিই, 7 থেকে 2 বিয়োগ করলে 5 থাকে। বুঝছো বিষয়টা? আরেকবার বলি জি। দেখো, এখানের যে অংশটা, এই অংশটার সাথে তুমি যোগ অথবা বিয়োগ তোমার যেটা পছন্দ এটা দিয়ে এমন একটা সংখ্যা বসাইবা যেন এটা আসে। কারণ তুমি এক বসাইতে পারো, দুই বসাইতে পারো, তিন বসাইতে পারো, বসাই দেখবা যে কত বসাইলে এখানে 5টা আসে। তো তুমি ক্যালকুলেটরের মধ্যে উঠাইবা, এই যে এখানের যে রাশিটা আছে এটা ক্যালকুলেটরে উঠাইবা। উঠাইলাম মাইনাসের দুই গুণ এক। এবার এখানে দিলাম একটা যোগ। যোগ দিয়ে তুমি ইচ্ছা মতন কিছু সংখ্যা দিয়ে ট্রাই করে দেখবা ইকুয়াল দিয়ে দিয়া 5 আসে কিনা। ধরো আমি প্রথমে ক্যালকুলেটরে এটা উঠাই, এটার সাথে একটা দুই দিলাম, দুই দিয়ে ইকুয়াল দিলাম, দিয়ে দেখবো 5 হয় কিনা। হইলো না। আবার চেষ্টা করবো, দুই গুণ এক যোগ ধরলাম এখানে 5 দিলাম, দিয়ে ইকুয়াল দিলাম, দেখবো এখানে কত আসে, 5 আসছে কিনা, মানে এটা আসতে হবে। ক্যালকুলেটর উঠা দেখবো এটা আসে কিনা। দুই গুণ এক, এখানে ধরো আমি এখানে 10 দিলাম, দিয়ে দেখবা ইকুয়াল দিয়ে এখানে 5 আসে কিনা। কোনো না কোনো একটা সংখ্যা দিয়ে অবশ্যই 5 আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটার ক্ষেত্রে দেখবা গিয়া 5 আসে। তার মানে আমি এখানে কত ব্যবহার করলাম, 7 ব্যবহার করলাম। সাত। যুগের 7। ব্যাস, এটা হচ্ছে মূল বিষয়টা। এটাই টেস্টটা লাগে সব জায়গায়, যে আসলে আমরা এই এই মানটা, এই যে যুগের 7, এই যুগের 7 আমরা পাইলাম কোথায়। এটার পাওয়ার পদ্ধতিটা হচ্ছে এই যে এটা। এই পদ্ধতিতে তুমি দেখবা যে এখানে কত লিখলে রেজাল্টটা 5 হয়। যুগের 7 দিয়ে দেখবা, বিয়োগের 7 দিয়ে দেখবা। এটা দেওয়া কার সিস্টেমটা কি, তোমার যদি তুমি অনেকগুলো অঙ্ক করো তাহলে তোমার ধারণা হয়ে যাবে যে এখানে কত লিখলে মিলবো, কত লিখলে মিলবে, দেখবা নিজে নিজে খুঁজে বের করতে পারতেছ। এখন ধরো তুমি নতুন মাত্র শিখতেছো, এখন আমি কেমনে বুঝবো যে এটা কি? সেক্ষেত্রে আমরা একবার যুগের 2 বসায় দেখবো হয় কিনা, আবার বিয়োগের 2 বসায় দেখবো, আবার যুগের 5, যুগের 3, বিয়োগের 3, যুগের 10, বিয়োগের 10, মানে ইচ্ছা মতো যুগের এবং বিয়োগের দুই সংখ্যা দিয়ে ট্রাই করে দেখবো ঘটনাটা কি ঘটে। তো এখানে এই অনুযায়ী মানে আমি আমার মতো পছন্দ মতো, তোমার যেই সংখ্যা পছন্দ ওই সংখ্যা দিয়ে তুমি চেষ্টা করবা, দেখবা কোনো না কোনো একটা সংখ্যা দিয়ে এই রেজাল্টটা আসবে। যেটা দিয়ে এই রেজাল্টটা আসবে ওইটাই খালি এখানে লিখে দিবা। আর যদি প্লাসের 7 দিলে রেজাল্ট আসে তাহলে প্লাসের 7ই হবে, যদি মাইনাসের 7 দিয়ে রেজাল্ট আসে তাহলে মাইনাসের 7ই দিয়ে দিবে এখানে। মানে আমার মোট কথা হচ্ছে আমার 5টা যেন আসে, আমি কত ব্যবহার করলে 5 আসবে এটা খুঁজে বের করা হচ্ছে আমার কাজ। তো পরে তৃতীয় পদ। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ আছে 3। এখন সেম কাহিনী, পার্থক্যটা যেটা এটা লিখবো এখানে। দ্বিতীয় পদ মানে হচ্ছে 2, এই যে এখানে লিখবো একটা 2। পরে এখানে দেখবো কত বসাইলে 3 আসে। তো আমরা একটা যদি পাই বাকিগুলা দেখবো এটা বসাই নিয়ে আসবে।
আমরা এই 7টাই ক্যালকুলেটর উঠাবো, উঠায় দেখলে দেখবা মিল গেছে। একটা যদি কোনো রকমে বের করতে পারো বাকিগুলা সেম সিস্টেমে যাবে। এটা ক্যালকুলেটর উঠাও, তাহলে দেখবা 3 আসবে। এরপর অনেক সময় ভুল হইতে পারে, ধরো এটা করতেই তোমার ভুল হয়ে গেছে, কারণ তুমি যদি চেক না করে বারবার খালি +7 +7 +7 দিয়ে দাও, তাহলে তো আমার প্রথমটাই যদি ভুল হয় তাহলে সবগুলো তো অটোমেটিকলি ভুল হয়ে যাবে। এই কারণে একটা দুইটা একটু চেষ্টা কর, মানে মিলিয়ে দেখবা। ধরো আমি প্রথমটা 7 দিলাম, আর পরেরটা 7 দিলে যে হয়, এটা আমরা আগে খুঁজে বের করব। ক্যালকুলেটর উঠাবে 1 মিনিট লাগবে, এটা একটু উঠায় দেখবা, চেক করে যে আসলে উত্তরটা মিলে কিনা। যদি দেখো যে না এটা তো মিলতেছে না, তার মানে বুঝতে হবে এটাও ভুল হয়েছে, এটা হয় না, এটা সঠিক না, এটাও ভুল। এটা আরেকবার একটু চেক করবা। এজন্য আমরা পদ তো এখানে 3টা পদই বের করবো, প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা পদই বের করবো। তো 3টা পদই আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখবো যে আসলে রাশিটা মিলে কিনা। যদি না মিলে, যদি না মিলে সেক্ষেত্রে আমরা মিলানোর জন্য সংখ্যা চেঞ্জ করব। সংখ্যা চেঞ্জ করে দেবো, কোন সংখ্যা বসাইলে এটা মিলে, যেটা বসাইলে মিলবে ওইটাই আমরা বসাবো। তো এখানে পরে তৃতীয় তৃতীয় পদ দিই। তৃতীয় পদ কত আছে? 1। পার্থক্য আসবে -2। তৃতীয় পদ মানে হচ্ছে 3, এই যে 3। আর এখান থেকে আমরা যা পাইলাম তা। এবং এটা হয়েছে যে এটা দিলে এই রাশিটা থেকে যে আমার এই 1 আসে, এটা ক্যালকুলেটরের সাহায্যে তুমি আগে বের করে দেখবা যে আসলে এটা ক্যালকুলেটরে উঠাইলে 1 হয় কিনা। যদি হয় গুড, ঠিক আছে। আর যদি না হয় তাহলে বুঝতে হবে, এটা যদি না হয় তাহলে এটাও হয়েছে না, এটাও হয়েছে না, একটা হয়েছে না, সবগুলাই ভুল। আর যদি হয় তাহলে সবগুলাই হবে। অঙ্কের হচ্ছে এটা একটা ভালো পয়েন্ট, যে তোমার এইখানে যদি অঙ্কটা ভুল হয়, মানে একটা রাশি যদি ভুল হয় তাহলে বুঝতে হবে বাকি যেগুলো করছে এগুলো সঠিক হয় নাই, ভুল হয়েছে। তখন আরেকবার একটু চেক করে দেখবা যে আসলে ঠিক আছে কিনা। 3টা পদই বের করতে হয়, পরে বাকিগুলো লাগে না, 3টা হইলেই যথেষ্ট। পর ডট ডট দিয়ে দিবা, ডট 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 ডট, পরে লিখবা অতএব কতম পদ সমান। এখন এখান থেকে দেখো তো আমি কোন জিনিসটা পরিবর্তন করি নাই, এখানেও -2, এখানেও -2, এখানেও -2, তার মানে সব জায়গার মধ্যে আমার -2 ব্যবহার করছি, তাহলে -2 এখানে থাকবে। পরে এখানে কি আছে? 1 2 3, তার মানে এই সংখ্যাটা আমি বারবার চেঞ্জ করছি, যেটা আমি বারবার চেঞ্জ করছি এটার জায়গায় আসবে ক। পরে এখানে দেখো তো +7 +7 +7, এটা কোনো পরিবর্তন করে নাই, যেটা পরিবর্তন করছি না এটা পরিবর্তন হবে না, এটা ঠিক থাকবে। এই হচ্ছে বীজগাণিতিক রাশি, এটাই অ্যান্সার। দেখো বুঝছো কিনা, না বুঝে থাকলে আমার এখনই বলো, আমি প্রয়োজন আবার ব্যাখ্যা করি। দেখো বুঝছো কিনা। কার কোন সমস্যা নাই? স্যার না। বলো, বলো। কে? হইলো, লেখা হইলো? জি স্যার। সবার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। কতম পদ গেল। কতম পদ যে কথা, এই বীজগাণিতিক রাশি একই কথা, সাধারণ পদ একই কথা, কতম পদ একই করা একই কথা, এই 3টার মধ্যে যেটাই থাকুক এটাই হচ্ছে এই ম্যাথ। এখন পরে দেখি আমরা তম পদ নির্ণয় করো। তম পদ মানে কোথাও ধরো বললো একটা প্যাটার্ন দিয়া যে 50তম পদ নির্ণয় করো অথবা 100তম পদ নির্ণয় করো, এরকম মানে অনেক দূরে, অনেক দূরের, যেটা আমরা ধরো একটা একটা করে লেখা সম্ভব না। ধরো 20টা পদ, 20 নাম্বার পদ বললো, তার মানে 20 নাম্বার পদ বের করতে হলে আমার একটা একটা করে পদ লিখতে হবে, তো একটা একটা করে লেখা তো সম্ভব না। সেক্ষেত্রে আমরা এই বীজগাণিতিক রাশির সাহায্যে এই 100তম পদ, 200তম পদ, 500তম পদ, এই পদগুলা বের করবো। ধরলাম আমরা এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, 10 7 4 1 ডট ডট ডট, এটা একটা প্যাটার্ন দেওয়া আছে, দিয়ে এখানে বললো 100তম পদ কত, এটা ধরো বললো। এখন 100তম পদ যদি আমি এইভাবে ম্যানুয়ালি বের করতে চাই, এই যে এই পদ্ধতিতে পরবর্তী সংখ্যা নির্ণয় করো, এই পদ্ধতিতে যদি বের করতে চাই তাহলে আমার 100টা সংখ্যা এখানে লিখতে হবে, বারবার বারবার করে 100টা। এটা লেখা কোনোভাবে সম্ভব না, তোমার খাতা বিশাল লম্বা হয়ে যাবে।
এই ক্ষেত্রে আমরা বীজগাণিতিক রাশি এটা নির্ণয় করব, পরে ওইটার মধ্যে কয়ের পরিবর্তে 100তম পদ বের করলেই আমার হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি বের করতে চাই তাহলে লিখতে হবে পার্থক্য প্রতি ক্ষেত্রে পার্থক্য 3। আমরা পেলাম প্রতি ক্ষেত্রে পার্থক্য 3। এখন সেম সিস্টেম একটু আগে আমরা যা করছি বীজগণিত রাশি নির্ণয়ের জন্য, প্রথম পদ সমান এই যে পার্থক্যটা পাইলাম, পার্থক্যটা সরি প্রথমে প্রথম পদটা লিখে নেই, এই যে প্রথম পদ হচ্ছে 10, লিখলাম 10। এখন পার্থক্য যেটা পাইলাম এই যে পার্থক্য, এই প্রথম মানে হচ্ছে 1, এই যে গুণ দিলাম 1। এখন এটার সাথে যোগ অথবা বিয়োগ, এটা যোগ দিয়েও হইতে পারে, এটা বিয়োগ দিয়েও হইতে পারে। আমি যোগের সংখ্যা বসায় ট্রাই করে দেখবো যে কত বসাইলে এটার মান 10 হয়, আবার বিয়োগের সংখ্যা দিয়েও ট্রাই করে দেখবো যে কত বসাইলে এটার মান 10 হয়। তো আমরা একটু ট্রাই করে দেখি, এটা তো মাইনাস মাইনাস ছিল, এখন এখানে আমরা দেখবো কত যোগের বসাইলে হয় না বিয়োগের বসাইলে হয়, কোন জিনিসটা বসাইলে এই 10 পাওয়া যায়। তো কষ্ট করে একটু ক্যালকুলেটর উঠাও, উঠায় 1 দাও 2 দাও 3 দাও 5 দাও, আমার সম্ভবত মনে হয় এটা 13 দিলে স্যার মিলবে। সাত হুম, স্যার সাত কি তো হয়, 7 সাত হয় হয় কেমনে? তো। উঠাও তো দেখো তো সাত 7 হইলে হয় ও কিনা। ও মাইনাসে বুঝছি স্যার, চলো ঠিক আছে। মাইনাসে তো 7 হয় না, 13 হবে দেখবা, এই 7 হবে না, এখানে 13 দিলে দেখবা 10 আসবে। এই একটা মাত্র সংখ্যা, আর কোনো ভাবে তুমি মিলাইতে পারবা না, আর কোন সংখ্যা ব্যবহার করে তুমি 10 বের করতে পারবা না, একটা মাত্র সংখ্যা দিয়ে এটা মিলবে, মনে রাখবা। এটা সবসময় এটা ভিন্ন ভিন্ন সংখ্যা হবে না। তোমার যদি মানে ক্লাসের মধ্যে তুমি পরীক্ষার মধ্যে যদি দেখো এটা কনফিউশন আছে, তুমি আশেপাশে হেল্প নিতে পারবা, কারণ সবার রেজাল্ট এটা একই আসবে, এটা পরিবর্তন আসার সুযোগ নাই। তোমার যদি 13 হয় তার মানে এই এই প্রশ্ন যারা আনসার করবে সবার উত্তর 13ই হবে, এখানে 13ই হবে। তো এখন এটা এই জন্য খেয়াল রাখবা যে একটা মাত্র সংখ্যা দিয়ে এটা মিলানো সম্ভব। এখন তুমি যতই কষ্ট করো যত যাই করো, এই 13 ছাড়া আর কোনোভাবেই দেখবে এটা 10 মিলবে না। পরে আমরা আসি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে আছে 7, পার্থক্য যা আছে লিখলাম পার্থক্য। দ্বিতীয় পদ মানে হচ্ছে 2, গুণ দিলাম 2। এবার এটার সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে, যোগ অথবা বিয়োগ যা ইচ্ছা তা দিয়ে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন 7 হয়। দেখবা এটাও ঘুরে ফিরে 13 দিলেই হবে। এটা ক্যালকুলেটর ওঠাও, উঠালে দেখবে 7 আসবে। পরে আবার আসি আমরা তৃতীয় পদ, পার্থক্যের -3, তৃতীয় পদের 3 যোগের হবে 13। একটা যদি তুমি বের করে ফেলতে পারো কোন রকমে, বাকিগুলো তো সেম জিনিস, খালি কপি পেস্ট করে দিবা। দিলাম ডট 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 ডট, পরে দিব কতম পদ। লেখার পদ্ধতিটা কি, আমি যেখানে যেটা পরিবর্তন করি নাই, প্রতি ক্ষেত্রে যেটা এক জিনিস আছে ওইটা এই কতম পদের মধ্যে একই জিনিস থাকবে, যেটা বারবার পরিবর্তন হয়েছে ওইটার জায়গায় শুধু ক বসবে। এখানে -3 -3 -3 আছে, তার মানে -3 অপরিবর্তন। পরে 1 2 3 এগুলা পরিবর্তন হয়েছে, তার মানে এটার মধ্যে আমি ক ব্যবহার করব। এই যে দিলাম ক। প্লাসের 13 প্লাসের 13 প্লাসের 13 এটা পরিবর্তন করি নাই, তার মানে এটা অপরিবর্তন থাকবে। ওকে, আচ্ছা এখন আমাকে বের করতে হবে এটার 100তম পদ, তাই লিখে দিব অতএব 100তম পদ। এখানে কয়ের পরিবর্তে 100, ক্যালকুলেটর ওঠাও দেখো কত আসে, যেটা আসবে এটা answer। তেরো। কত হয়? 313, 313। 313 হয়? হুম, ভালো করে দেখো, ভালো করে দেখছি 313। আরো ভালো করে দেখো। স্যার আমাদের 287 হয় মাইনাসের, মাইনাসে লেখা 287, মাইনাসে 287 হয়। আচ্ছা, এবার 100তম বাদ দিয়ে আমরা যদি 130তম বের করি তাহলে কত আসে দেখো তো। 130তম উত্তর কত হয় দেখো তো।
-377। -377। এই হচ্ছে আবার তম পদ। যদি বলে 100তম পদ, 200তম পদ, 129তম পদ এরকম বের করার জন্য, তখন আমরা সেম একই সিস্টেমের অঙ্কটা করব। আচ্ছা, এখন দেখছি আমরা সমষ্টি। উঠাও, লেখো। হইলো লেখা? লেখা হইলে আওয়াজ দিবা। আমি তো আর দেখি না তোমরা যে লিখতেছো না কি কি করতেছো। এজন্য লেখা শেষ হলে একটু বলবা যে লেখা হয়েছে, তাহলে আমি পরেরটা দেখবো। এটা কি -287? হ্যাঁ, হুম। ও, মনে হচ্ছে -3। স্যার লেখা শেষ। সবাই লিখছো? জি স্যার। জি স্যার, শেষ। আচ্ছা, দেখো পরে। পরে দেখো সমষ্টি। ধরলাম আমি এই প্যাটার্নটাই, এটারই বললো 100। আচ্ছা, তাক নতুন প্যাটার্ন দেই। দেখো, সমষ্টি ধরো যদি বলে বের করার জন্য, একটা প্যাটার্ন দিয়ে দিল 5, 10, 15, 20, 25, ডট ডট ডট, এটা দিয়ে দিল। দিয়ে বললো এটা এটা ঝামেলা আছে, এটা হবে 5। ধরলাম এটা একটা প্যাটার্ন দেওয়া আছে, দিয়ে বললো 129 পদের সমষ্টি কত নির্ণয় করার জন্য বললো। তো আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে 5, 8, 11, 14, 17, ডট ডট ডট, পার্থক্য। প্রতি ক্ষেত্রে পার্থক্য 3 আসছে, লিখে দিলে প্রতি ক্ষেত্রে
পার্থক্য সমান হচ্ছে 3। এটা দেখো তো প্লাসের 3 আসছে না মাইনাসের 3 আসছে? +3। প্লাসের 3। এখন আমরা তাহলে এই সেম সিস্টেম আমরা একটু আগে যে করছিলাম বীজগাণিতিক রাশি নির্ণয়, বীজগাণিতিক রাশি নির্ণয় করে অঙ্কটা করতে হবে। এই সমষ্টি বের করতে হলে মনে রাখবা, সমষ্টি বের করতে হলে বীজগাণিতিক রাশিটা লাগবে, বীজগাণিতিক রাশি ছাড়া অঙ্কটা করা যাবে না, বীজগাণিতিক রাশি দিয়ে করতে হবে। তো পার্থক্য দিয়ে আমরা ওই বীজগাণিতিক রাশি নির্ণয় করার চেষ্টা করি। প্রথম পদ আছে 5, লিখলাম 5 সমান পার্থক্য 3, এই যে লিখলাম 3, এই প্রথমের 1, এই যে লিখলাম 1। এখন এইটার সাথে কত লিখলে 5 হয় খুঁজে বের করবা। এটার সাথে দেখবা প্লাসের 2 দিলে 5 হয়। তাহলে বীজগাণিতিক রাশি পেলাম এত। এখন আমরা দেখবো আমার এখানে কয়টা পদ বের করার জন্য বলছে, কয়টা বের করার জন্য বলছে, কয়টা বের করতে হবে? 129। তাহলে 129। তাহলে এখানে ক বাদ দিয়ে লিখে দিই 129। এটা ক্যালকুলেটর উঠাও, দেখো কত আসে। কত আছে? 389। 300, 389। 389। এই হচ্ছে 129তম পদ। এখন আমার সমষ্টি বের করতে হবে, লিখে তাহলে সমষ্টি। আমরা জানি সমষ্টি লম্বা একটা টান দিবা, টান দিয়ে লিখবা প্রথম পদ যোগ শেষ পদ গুণ হচ্ছে পদ সংখ্যা, নিচে ভাগ হচ্ছে 2। প্রথম পদ মানে শুরুটা, শুরুর সংখ্যাটা কত আছে? 5। 5। শেষ পদ মানে হচ্ছে এই যে শেষটা, শেষটা কত আছে? 389। পদ সংখ্যা হচ্ছে এই যে কয়টা পদ বের করতে হবে, এটা কয়টা পদ বের করতে হবে? 129। 129 ভাগ হচ্ছে 2। এটা ক্যালকুলেটরে উঠাও, উঠাইলে দেখবে যেটা আসবে এটাই অ্যান্সার। এটা হচ্ছে সমষ্টি। দেখো সমষ্টি পারবা কিনা। স্যার ওই সমষ্টি জায়গাটা দেখা যায় না, অর্ধেক দেখা যায়। অর্ধেক দেখা যায়। তাই এবার এখন দেখা যায়। ঠিক আছে।
হইলো, শেষ হয়েছে? জি স্যার, শেষ। জয়া নাকি? জি স্যার। তুমি কখন আসছো? আধা ঘন্টা হইব। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা দেখো পরে, বিভিন্ন সংখ্যা সমষ্টি রূপে প্রকাশ, সমষ্টি রূপে কিছু সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যাগুলো বলবে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য। তো আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশের পদ্ধতিগুলো দেখি একটু। দেখি বর্গের সমষ্টি। ধরো দেওয়া থাকলো, এটা তো চিন্তা করে দিতে হবে, ধরো 400 থাকলো, বলো এর সংখ্যাটিকে, সংখ্যাটিকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, প্রকাশ করো। এখন এই 400 আমরা ভাঙবো, ভাঙা দেখবো যে কিভাবে বর্গের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়। এটা আসলে এখানে কোনো নিয়ম নাই, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, কিছুই নাই। এটা একান্তই তোমার নিজের আইকিউ, নিজের মাথা নিজে খরচ করবা, খরচ করে দেখবো কত হয়। লিখবা 400 সমান, এটাকে দুইটা বন্ধক করবা, এমন দুইটা বন্ধক করবা যারে বর্গ করলে, মানে যারে রুট করা যায়, বর্গমূল করা যায়। তো আমরা এটা যদি করি তাহলে দেখবা আসবে 256 যোগ হচ্ছে 144। 256 যদি বর্গমূল করি তাহলে হবে 16 স্কয়ার, আর 144 বর্গ করলে 12 স্কয়ার। এটাই উত্তর। এটার আসলে কোনো নিয়ম নাই, এই অঙ্কগুলার কোনো নিয়ম নাই, এটা একান্তই তুমি নিজে যেভাবে করতে পারো ওইটাই হচ্ছে অঙ্ক। ধরো কোথাও থাকলো কত থাকে, ধরো 85 দিয়ে দিল, আর 85 তুমি দুইটা সংখ্যায় রূপান্তর করবা, দেখবে কোন সংখ্যা দুইটা হয়। এখন এটার জন্য আমরা একটা সাহায্য নিতে পারি, এটা হচ্ছে আমরা মনে মনে কিছু সংখ্যা বের করে নিয়ে রাখতে পারি। ধরো 2 এর বর্গ করলে হবে 4, 3 এর বর্গ করলে হবে 9, 4 এর বর্গ করলে হবে 16, 5 এর এক করলে হবে 25, 6 এর করলে 36, 7 49, 8 64, 9 81, 10 100, 11 121, 12 144। এরকম কিছু সংখ্যা যদি আমি রাফ এক জায়গার মধ্যে বের করি, বের করার পরে দেখো যে এখান থেকে কোন দুইটা নিলে 85 হয়। দেখো কোন দুইটা সংখ্যা নিলে 85 হয়, দেখবে এই দুইটার একসাথে যদি আমরা করি তাহলে 85 পাওয়া যায়। তাহলে কি কি পাইলাম আমরা? 36 আর হচ্ছে 49। 36 যদি ভাঙি 6 স্কয়ার, আর 49 যদি ভাঙি 7 স্কয়ার। এই সংখ্যাগুলো তুমি ইচ্ছা মতো, মানে তোমার ধরো কোথাও দেওয়া থাকলে 81, 181। এখন এইরকম সংখ্যাগুলো তুমি রাফে এক জায়গায় লিখবা, কতগুলো এটা লিখতে 2 মিনিট সময় লাগবে। রাফে এক জায়গার মধ্যে সংখ্যাগুলো লিখবা, পরে দেখবে এখান থেকে কোন দুইটা সংখ্যা নিলে 181 হয়। দেখো এই দুইটার যদি আমরা নেই তাইলে 181 হচ্ছে। তাহলে লিখতে পারবো আমরা 81 আর হচ্ছে 100। 81 মান হচ্ছে 9 স্কয়ার, আর 100 মান হচ্ছে 10 স্কয়ার। এরকম সংখ্যা ধরো আমি 15 20 পর্যন্ত
আমি অনুমান করে লিখবো যে কত পর্যন্ত আমার প্রয়োজন হতে পারে বা সংখ্যার সাইজ অনুযায়ী। এখানে যদি অনেক বড় সংখ্যা হয় সেক্ষেত্রে ওই বড় সংখ্যার সাইজ অনুযায়ী আমরা বড় বড় সংখ্যাগুলো নিব, প্রথম গুলো দরকারই নেই। এই শেষের দিক থেকে যেগুলো আছে এগুলো রাফে এক জায়গায় কইরা ওইখান থেকে তুমি ইচ্ছা মতন দুইটা সংখ্যা নিবা, নিয়ে দেখবা কিভাবে হয়। এখন এখানে সবসময় বর্গের সমষ্টি রূপে থাকে না, কখনো কখনো দেখবে এখানে অন্তর রূপে বলে, অন্তররূপ। অন্তররূপ মানে হচ্ছে এখানে কোন দুইটারে বিয়োগ করলে এই রেজাল্টটা আসবে, কোন দুইটারে বিয়োগ করলে এই রেজাল্টটা আসবে। ধরো কোথাও দিয়ে দিল 9, এখন বললো 9 বের করো, যে 9 এর বর্গের অন্তররূপে প্রকাশ করো, তাহলে এখান থেকে দেখবো আমরা ওই দুটো সংখ্যাকে বিয়োগ করলে 9 হয়। দেখো তো কোন দুইটারে বিয়োগ করলে 9 হয়, কোন দুইটা সংখ্যা বিয়োগ করলে 9 হয়? হুম, পাওনা বুঝা? কোন দুইটা? 25 25 বিয়োগ আর 16। 16। 25 হচ্ছে 5 এর স্কয়ার, 16 হচ্ছে 4 এর স্কয়ার। ধরো কোথাও দিয়ে দিল 19, তাহলে তো 19 কেমনে বের করা যায়? পাঁচ দিও, হয় না? 19 করো, আরেকটা করো তো 36, আরেকটা করো 75। এই তিনটা একটু করো, দেখো কি অবস্থা, পাও কিনা খুঁজে। হয় না? পাচ্ছ না? আচ্ছা দেখো আমি দেখাই দেই। 19 হচ্ছে 100 থেকে 81 বিয়োগ করলে 19 হয়। 36 হবে হচ্ছে 100 থেকে 64 বিয়োগ করলে 36 হয়। 75 হবে 100 থেকে 25 বিয়োগ করলে 75 হয়। হইলে বা হয়েছে, ক্লিয়ার নাকি? জি স্যার। পারবা বের করতে? জি। আচ্ছা এখন আসি আমরা জ্যামিতিক প্যাটার্ন। শেষ, জ্যামিতিক প্যাটার্নটা করে শেষ, এবার দেওয়ার কিছু নাই। জ্যামিতিক প্যাটার্ন,
জ্যামিতিক প্যাটার্ন দেখো, জ্যামিতিক প্যাটার্ন মানে যে বক্স গুলা থাকে, যে এরকম দেখবা বক্স থাকবে, এটা 4টা বক্স, পরেরটার মধ্যে দেখবা এরকম থাকবে, এটা বাড়লো, পরেরটাতে ধরো এরকম থাকলো, তারপর এটাতে 2টা ছিল, এই যে আরেকটা বাড়লো, পরেরটা ধরো এরকম বক্স, যে বাড়লো। দেখো এখানে কাঠির সংখ্যা কয়টা, 1 2 3 4, 4টা কাঠি। এখানে আছে 1 2 3 4 5 6, 6টা কাঠি। এখানে দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা কাঠি। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কাঠি। এই যে এরকম বক্স দেওয়া থাকবে, চিত্র দেওয়া থাকবে, এই চিত্রটাকে এই সংখ্যায় রূপান্তর করবা, এই সংখ্যায় রূপান্তর করলে দেখবা প্যাটার্ন হয়ে গেছে। তারপরে লিখবো কিভাবে, চিত্রগুলা যেগুলো আছে এগুলো সুন্দর করে খাতায় দেওয়া আছে দিয়ে লিখবা, দেওয়া আছে চিত্রগুলো এত এরকম। পরে আমরা লিখবো প্রথম চিত্রে কাঠির সংখ্যা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, এইগুলা লিখবো আমরা। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 6, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 8, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 10। অতএব সংখ্যাগুলোকে সাজিয়ে লিখলে, সাজিয়ে লিখে পাই, কি পাইলাম, 4 6 8 10, এই হচ্ছে, এই যে প্যাটার্ন হয়ে গেল। এখন পরবর্তী অংশটা যা বলে সব হচ্ছে প্যাটার্নের নিয়মে। বলতে পারে যে এরকম 10টা ঘর তৈরি করতে, এরকম 10টা ঘর তৈরি করতে মোট কতগুলা কাঠি লাগবে। যদি বলে 10টি ঘর বানাতে মোট কতটি কাঠি প্রয়োজন, এর মানে সমষ্টি, সমষ্টি। সমষ্টি কিভাবে বের করবো আমরা, প্রথম বীজগাণিতিক রাশি বের করব, ওই বীজগাণিতিক রাশি থেকে এই 10 নাম্বার সংখ্যাটা যেটা, ওইটার তমপদটা বের করব, পরে সমষ্টি সূত্র লেখা যোগ বিয়োগ করে দিব, যেটা আসবে এটা। তার মানে এতগুলা। অথবা অনেক সময় বলে 29 নাম্বার ঘর বানাইতে কতটি কাঠি লাগবে, দেখবা মোট কতটি লাগবে আর হচ্ছে শুধু কতটি লাগবে, শুধু কতটি আর হচ্ছে মোট কতটি। মোট কতটি যদি থাকে সেক্ষেত্রে সমষ্টি নির্ণয় করতে হবে। আর মোট দিল না, শুধু বললো কতটি, যে 10 নাম্বার ঘর, 10তম ঘর বানাইতে কতটি কাঠি লাগবে, সেই ক্ষেত্রে হচ্ছে তমপদ, ওই যে আমরা বের করছিলাম যেটা 100তম পদ, 129তম পদ, এই পর্যন্ত শেষ। এই হচ্ছে সিস্টেম, দেখো মন থাকবো কিনা, মন থাকবো। জি স্যার। আচ্ছা, এটা একটু খাতায় তুলো। এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা বইয়ের মধ্যে যতগুলা উদাহরণ আছে আর যতগুলা অনুশীলনী অঙ্ক আছে সবগুলা করবা। আমি আজকে কি বার, মঙ্গলবার, বুধবারে, কালকে তো বুধবার, কালকে, কালকে আমি তোমাদেরকে আরেকবার এই আমার একটু বলবা যে কার কোনটাতে কি সমস্যা আছে, প্রশ্নটা বলবা, আমি একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। প্যাটার্নটা যেন আমার এই শুক্রবারে গিয়া প্যাটার্ন নিয়ে যেন কোনো আলোচনা না করা লাগে, শুক্রবারে গিয়ে আমরা যেন পরে বীজগণিতে চলে যেতে পারি। প্যাটার্ন মানে আমাদের এই পাটিগণিত শেষ, প্যাটার্ন, তারপর হচ্ছে মুনাফা আর হচ্ছে পরিমাপ, তিনটাই কমপ্লিট হয়ে গেল। তাহলে শুক্রবারে আমরা এই পাটিগণিত বাদ দিয়ে দেবো, পাটিগণিত বাদ দিয়ে আমরা চতুর্থ অধ্যায় মানে বীজগণিত থেকে শুরু করব। তা আমাদের এই বাড়ির কাজ থাকবে হচ্ছে আগামী দিনের জন্য, কালকের বাড়ির কাজ, কালকে এইচডব্লিউ থাকবে উদাহরণ সব, উদাহরণ সব কাজ, যতগুলা কাজ আছে সব কাজ, তারপরে অনুশীলনী সব। তার মানে টোটাল প্রথম অধ্যায় যেন কিছুই না থাকে, সব করবা, চেষ্টা করবা, সবগুলা চেষ্টা করবা, চেষ্টা করে দেখবা, যেটা পারবা না, যেটাতে সমস্যা থাকবে
এটা আমার কালকে বলবা, কালকে আমি এটার সলিউশন দিয়ে দিব। তোমাদের এই হচ্ছে পড়া। ওকে।